এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1 লক্ষ পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। মিস্টার ফারাজ, লজ্জা করে না নিজের হবু বউয়ের সাথে অসভ্যতামি করতে? চোয়াল শক্ত রেখে কঠিন গলায় কথাগুলো বলল অর্থী। এক সুদর্শন যুবক তার বলিষ্ঠ হাত দিয়ে তাকে চেপে ধরে আছে দেয়ালের সাথে। এই যুবকের সাথে পারিবারিকভাবে অর্থীর বিয়ে ঠিক হয়। আজ তারা দুজনেই এসেছিল বিয়ের শপিং করতে, কিন্তু তার হবু বরের ক্যারেক্টার যে এত খারাপ হবে তা কল্পনার বাহিরে ছিল। যুবকটির কোনো হেলদোল না দেখে সে বলল, কি হলো, ছাড়ুন আমায়। যুবকটি তাকে ছেড়ে দিল, অন্যদিকে ফিরে বলল, আমি আপনার সাথে কোনো অসভ্যতামি করিনি মিস অর্থী। আপনি ভুল করে জেন্টস ট্রায়াল রুমে ঢুকে পড়েছেন। আমাকে দেখে চিৎকার না দিলে আপনার মুখ ধরে থাকতাম না। অর্থী চোখ বড় বড় করে তাকালো। এটা ছেলেদের ট্রায়াল রুম? অর্থী এখন নিজে লজ্জা পাচ্ছে। শপিং করতে সে একটা ড্রেস নিয়ে সে ট্রায়াল রুমে এসেছিল চেঞ্জ করতে, কিন্তু ভুল করে ছেলেদের ওটায় ঢুকে পড়ে। ফায়াজকে দেখেই ভূতের মতো চমকে ওঠে সে। হিতাহিত জ্ঞান শূন্য হয়ে জোরে চিৎকার দিয়ে ওঠে। তখন ফায়াজ এসে অর্থীর মুখ চেপে ধরে, পিঠ ঠেকায় দেয়ালের সাথে। ফায়াজ দরজা লক করতে ভুলে গিয়েছিল, সে সূত্রেই অর্থী সেখানে ঢুকে পড়ে। অর্থীকে এক হাত দিয়ে ধরে অন্য হাত দিয়ে দরজা লাগিয়ে দেয়। অর্থী ফায়াজকে খারাপ ভেবে ধাক্কা দিয়ে তার মুখ থেকে হাত সরিয়ে নেয় আর রেগে গিয়ে ফায়াজকে খারাপ কথা শুনিয়ে দেয়। বাহির থেকে দরজা ধাক্কানোর আওয়াজে ফায়াজ আর অর্থী দুজনেই চমকে যায়। সর্বনাশ, এবার কি হবে? কেউ ওদের একসাথে দেখলে কি ভাববে? ভয় পেয়ে যায় অর্থী। ফায়াজ বলে, মিস, আপনি আপনি আমার পিছনে আসুন, একদম ভয় পাবেন না। অর্থী যেন এবার ডাবল চমকে যায়। এতক্ষণ এই যুবককে সে চরিত্রহীন বলছিল, আর সে এখন তাকে নিরাপত্তা দিচ্ছে। ফায়াজের পেছনে অর্থী দাঁড়িয়ে আছে। ফায়াজ দরজা খুলে দেয়। একটা লোক দাঁড়িয়ে আছে। সে বলে, কতক্ষণ লাগে ভাই? বাকিরাও তো যাবে নাকি? ফায়াজ কিছু না বলে অর্থীর হাত ধরে তাকে বাহিরে পাঠিয়ে দেয়। লোকটার মুখ হা হয়ে যায়। ফায়াজ তখন নিজেও বের হয়ে যায়। দুজন মহিলাও তাদের একসাথে দেখে নেয়। মহিলা দুজন বিড়বিড় করে বলছেন, ছি ছি, আজকালকার ছেলে মেয়েরা এত নিচে নেমেছে। ট্রায়াল রুমে একসাথে কি করে বেড়াচ্ছে তারা? ছি। কথাগুলো অর্থির কানে গিয়ে পৌঁছালো। ফায়াজ চলে গেল অন্যদিকে। অর্থির এবার ভীষণ খারাপ লাগছে। ইস, তার একটা ভুলের জন্য আজ এই মানুষটাকে এসব খারাপ কথা শুনতে হলো। অর্থি আর ওখানে এক মুহূর্তও থাকলো না। ফায়াজকে না জানিয়ে সে বাসায় চলে যায়। গধূলি বিকেল, সূর্য তখন নিভু নিভু অবস্থায়। আকাশে সূর্যের রক্তিম আভা ছড়িয়ে পড়েছে। মেঘে মেঘে বসন্ত নেমেছে, যাকে বলে উরু মেঘের বসন্ত। বারান্দায় দাঁড়িয়ে এক মগ কফি নিয়ে গধূলির এই সুন্দর মুহূর্তটা উপভোগ করছে অর্থী। শপিং মল থেকে আসার পর বাসার লোকজন তাকে হাজার প্রশ্ন করে। শপিং করতে গিয়েছে অথচ হাত খালি। অর্থী ছোট করে উত্তর দিয়েছিল কোনো কিছুই তার পছন্দ হয়নি, তাই সে কিছুই নেয়নি। এই বলে পাশ কাটিয়ে সে নিজেই রুমে চলে আসে। কফির মগে চুমুক দিচ্ছে অর্থী। কিছু পাখি আকাশে ডানা ঝাঁপ দিয়ে উড়ে বেড়াচ্ছে। অর্থী সেদিকে তাকিয়ে মুচকি হাসছে। কি সুন্দর পাখিদের জীবন, স্বাধীনভাবে যেখানে খুশি চলাফেরা করতে পারে। কেউ বাধা দেওয়ার নেই, কেউ কিচ্ছু বলার নেই। শুধু মানুষরাই নিজের ইচ্ছে মতো কোথাও যেতে পারে না। অর্থী রক্ষণশীল পরিবারের মেয়ে। পরিবার বেশ কড়া, তার নজরে নজরে রাখে তাকে। পরিবারের ছেলে মেয়েদের বেশি আহ্লাদি হতে দেয়নি কেউ। অভাব শিখিয়েছে, কষ্ট শিখিয়েছে। অর্থীর বাবার কথাই পরিবারের শেষ কথা। হুট করেই অর্থীর জন্য একটা বিয়ের প্রস্তাব আসে। ছেলে বিদেশ থেকে ডাক্তারি ডিগ্রি নিয়ে এসেছে, দেশে একটা প্রাইভেট হাসপাতালে ডাক্তারি করে। তার বাবা খোঁজ নিয়ে দেখেন ছেলে কেমন। যখন দেখলেন ছেলের সম্পর্কে সবাই ভালো ভালো কথাই বলছে, তখন তিনি রাজি হলেন। অর্থীর এখানে কোনো মত নেওয়া হয়নি। তার বাবা যা বলেন অর্থী তাই শুনতে বাধ্য। মায়ের ডাকে অর্থীর ধ্যান ভাঙে। সন্ধ্যা হয়ে গেছে। অর্থী কফির মগটা নিয়ে সে মায়ের কাছে আসে। তার মা তাকে বলে, ফায়াজ এসেছে, তোর সাথে কথা বলতে চায়। তুই নাকি ওকে না বলে চলে এসেছিস। তোর বাবা জানলে কি হবে জানিস? ফায়াজ এসেছে শুনেই ঘাবড়ে গেল অর্থী।
শপিং মলের কথা মনে পড়ল তার। লোকটার সামনে এখন কি করে যাবে সে? কিন্তু সে বাধ্য তার মায়ের কথা শুনতে। মাথায় ঘুমটা টেনে দরজার সামনে আসতেই দেখে ওখানে ফায়াজ এসে হাজির। ফায়াজের চোখে চোখ পড়তে চোখ নামিয়ে ফেলে সে। অর্থির মা বললেন, ভেতরে এসো বাবা, তুমি অর্থির সাথে কথা বলো, আমি তোমার জন্য নাস্তা নিয়ে আসছি। এই বলে অর্থির মা চলে গেলেন ওখান থেকে। অর্থি দরজা থেকে দূরে সরে দাঁড়ায়। ফায়াজ ভেতরে ঢুকে চোখ বুলিয়ে অর্থির রুমটা দেখে নেয় সে। একটা জিনিসও ওই দিক সেদিক নেই, সব গোছানো। এই জিনিসটা ভালো লাগে ফায়াজের। কাচুমাচু হয়ে দাঁড়িয়ে আছে অর্থি, নার্ভাস ফিল করছে। ফায়াজ নীরবতা ভেঙে বলে, শপিং মল থেকে না বলে চলে এলে কেন? অর্থি চুপ। সে ভাবছে, তখন আপনি করে সম্বোধন করলো, আর এখন তুমি। ফায়াজ আবারও জিজ্ঞেস করে, তোমার কি মুখ নেই? কথা বলতে পারো না? অর্থির শুকনো ঢুক গিলে নিল, বলল, আই এম সরি। কেন? আমার জন্য আপনাকে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হলো। সরি, আমি সত্যি বুঝতে পারিনি ওটা জেন্টস ট্রায়াল রুম। আপনাকে খারাপ কথা বলার জন্য সরি। তোমার সরি বলা শেষ হয়েছে? জি। ড্রয়িং রুমে তোমার জন্য কিছু শপিং ব্যাগ রেখে এসেছি, সময় হলে দেখে নিও। বাই দ্য ওয়ে, তোমার রুমটা সুন্দর, নজর কাড়া। কাল সন্ধ্যায় আমাদের মেহেদি অনুষ্ঠান। আলাদাভাবে হলেও আমি তোমায় মেহেদি লাগাতে আসবো। প্রথম মেহেদি কিন্তু আমার হাত থেকেই পড়বে তুমি। আমি আসছি। ফায়াজ দাঁড়ালো না, হন হন করে রুম থেকে বেরিয়ে গেল। অর্থে শুধু ফায়াজের যাওয়ার পানে তাকিয়ে আছে। লোকটা কি খুব গম্ভীর? তার বাবার মতো মেজাজ গরম? কিছুক্ষণ পর অর্থের মা এসে বলল, কি বললো ফায়াজ? নাস্তাও খেলো না, এত করে বললাম। কাল উনি আসবেন বলেছেন, আর কিছু বলেননি। আচ্ছা ধর, এগুলো ফায়াজ দিয়ে গেছে। আমাদের জন্য তোর মা বাবাই সব পাঠিয়েছেন। এগুলো ফায়াজ নিজে পছন্দ করে কিনেছে। অর্থি তার মায়ের হাত থেকে শপিং ব্যাগগুলো নিল। তার মা চলে যাওয়ার পর সে দরজা বন্ধ করে দিল জলদি। ব্যাগগুলো নিয়ে বিছানায় বসে পড়ল। একটা একটা করে ব্যাগ থেকে সব কাপড় বের করলো। শাড়ি, লেহেঙ্গা, দামি থ্রি পিস দেখে অর্থি প্রায় অবাক। কত সুন্দর সব কিছু। লোকটা মেজাজি হলেও তার পছন্দ বেশ। অর্থি এগুলো বুকে জড়িয়ে নিল। খুশিতে বিছানায় গড়াগড়ি খেতে লাগলো। কেউ এখন ওকে দেখলে নির্ঘাত বলবে এই মেয়েটা পাগল। ফায়াজকে তার খারাপ লাগেনি, এক দেখায় পছন্দ হয়ে গেছে তার। তবে এর আগেও ফায়াজকে কোথাও দেখেছিল অর্থি, কিন্তু সেটা সে মনে করতে পারছে না। কাল অর্থির মেহেদি অনুষ্ঠান বেশ বড় করে হবে। তার বাবা পরিবারের প্রথম মেয়ের বিয়ে বেশ ধুমধামিয়ে দিবেন। অর্থির দুটো কাজিন আছে, বাবার চাচা মিলে একই বাসায় থাকে ওরা, যৌথ পরিবার ওদের। অর্থি তার বাবা মায়ের একমাত্র মেয়ে, সদ্য অনার্সে ভর্তি হয়েছে। এরই মধ্যে তার বাবা তাকে বিয়ে দিয়ে দিচ্ছেন। অর্থির ভয় হয় তার স্বপ্নগুলো কি কখনো পূরণ হবে? বিয়ের পর কি সে আর পড়তে পারবে? সে তার স্বপ্নগুলোকে ছুঁতে চায়, কিন্তু আদৌ কি সে তার স্বপ্ন পূরণ করতে পারবে? রোজকার মতো সূর্য তার দীপ্তি ছড়ালো শহর জুড়ে। হালকা বাতাস, সাথে শীতল পরিবেশ। এখন বসন্তের মাঝামাঝি সময়, পাতা ঝরার দিন। বসন্ত মানে অন্যরকম ভালো লাগা। 6 ঋতুর মধ্যে সবচেয়ে সুন্দরতম ঋতু হলো বসন্ত। খুব ভোরে উঠেছিল অর্থি। নামাজ পড়ে চলে এলো রান্নাঘরে। তার বাবা ও কাকারা নামাজ পড়ে চা খান, তাই অর্থি চা বানাতে গেল। রান্নাঘরে অর্থির মাও আছেন, ওনারা সকালে নাস্তা বানাচ্ছেন। অর্থি চা বানিয়ে একটা ট্রে করে নিয়ে গেল তার বাবাদের কাছে। প্রথমে তার বাবাকে দিয়ে এলো, তারপর তার চাচাকে। নাস্তা তৈরি করতে কিছুক্ষণ সময় লাগলো। অর্থি তার মা ও চাচিকে সাহায্য করলো। নাস্তা বানানো শেষ হলেই সবাইকে ডেকে দিল অর্থি। ডাইনিং টেবিলে সব সাজিয়ে রেখে দিল। অর্থির 2 কাজিন অর্ণব এবং অথৈ ওরা এসে চেয়ারে বসলো। অর্থির বাবা ও কাকাও এলো। তখন অর্থিকে ডেকে অর্থির কাজিন অথৈ বলল, খাবারটা দিন না অর্থি। অথৈর এমন কথায় রেগে গেলেন তার বাবা। উনি বললেন, চোখ দিয়ে দেখো, খাবার টেবিলেই রাখা আছে। হাত দিয়ে টেনে নাও, নাকি তোমার হাত নেই? বাবার এমন কথায় মাথা নিচু করে চুপ করে রইল অথৈ। অর্থির বাবা তাকে নিজের কাছে ডেকে নিলেন। অর্থি খুশি মনে তার কাছে গেল। তার বাবা অর্থির মাথায় হাত বুলিয়ে বলল, এই যে সকাল হতে না হতেই মা চাচিদের সাথে বাড়ির সব কাজ করিস, ক্লান্ত হোস না? অর্থি মুচকি হেসে বলল, কেন বাবা? কাজ করতে তো আমার ভালোই লাগে।
বসে থাকতে আমার ভালো লাগে না। অর্থের কথা শুনে তার চাচা বললেন, আমাদের অতির মতো মেয়ে আর দুটো হবে না। অন্যজনকে দেখো, শুধু পড়া, খাওয়া আর ঘুম, এই 3 কাজ ছাড়া আর কিছুই পারে না। বাবার কথায় চোখ তুলে তাকালো অথই। কথাটা যে তাকে বলেছে এ বিষয়ে কোনো সন্দেহ নেই তার। অর্থের বাবা বললেন, আহ থাক না, ছোট মানুষ, এভাবে বলিস না। উনি অর্থিকে বললেন, শোন মা, শ্বশুর বাড়িতে যাবি, একটু মানিয়ে গুছিয়ে নিবি। 5 জনে 5 কথা বলবে, সেদিকে ধ্যান দিবি না। নিজের কাজটা করে যাবি সম্মানের সাথে। আর ওরা যদি তোকে পড়াতে না যায়, তাহলে কিছু বলার দরকার নেই। বাবার শেষের কথায় অর্থির বেশ খারাপ লাগলো। ও কি তবে আর পড়তে পারবে না? সবার খাওয়া শেষ হলে অর্থি তার মা ও চাচির সাথে খেয়ে নিল। সব রুমের বিছানা গুছিয়ে দিয়ে ঝাড়ু দিয়ে দিল পুরো ঘর। আজ বাড়িতে মেহমান আসবেন, অপরিষ্কার কিছু দেখলেই নানান কথা বলবেন, তাই অর্থি সব দিকে নজর রাখছে। সন্ধ্যা ঘনিয়ে এলো। বাড়িতে আত্মীয় স্বজন এসে পড়েছেন। অর্থির মামার বাড়ির লোক, খালার বাড়ির লোক, অর্থির ফুপি সবাই এসে উপস্থিত। কাজিনরা সবাই মিলে অর্থিকে ঘিরে ধরেছে। অর্থির বাবা চেয়েছিলেন হলুদ আর মেহেদি অনুষ্ঠান যেন একসাথে হয়ে যায়, কিন্তু ফায়াজ বলেছে আলাদা আলাদাভাবে এক একটা আয়োজন করলে বিয়ের একটা আমেজ থাকে, সবার ভালো লাগবে। হবু জামের কথা ফেলতে পারেননি শ্বশুর, তাই রাজি হয়েছেন। অর্থিকে লেহেঙ্গা পরে সুন্দর করে সাজানো হলো। অর্থির লেহেঙ্গাটা ফায়াজ পছন্দ করে কিনেছে। কালো রঙের লেহেঙ্গাটা অর্থির গায়ে বেশ ভালোই মানিয়েছে। অর্থিকে সাজিয়ে নিচে বসার রুমে আনা হলো। একটা থালায় করে অনেকগুলো মেহেদি নিয়ে অর্থির সামনে এলো তার এক কাজিন। দুজন কাজিন অর্থির দুদিকে বসে মেহেদি লাগানোর জন্য প্রস্তুতি নিচ্ছে। অর্থি ভাবছে ফায়াজের কথা, আসবে বলেছে, কিন্তু এদিকে যে ওকে মেহেদি লাগানো হবে। অর্থি ছটফট করছে কেমন যেন। তা দেখে ওর এক কাজিন বলল, কি রে, এত ছটফট করছিস কেন? বিয়ের জন্য কি তোর তর সইছে না? বলে হাসতে লাগলো ওরা। অর্থি লজ্জা পেল। তখনও অন্য এক কাজিন বলল, বিয়ের জন্য নয়, ওর হবু বরকে দেখার তই সরছে না। ওই যে দেখো কে এসেছে। তার কথায় সবাই সামনের দিকে দৃষ্টি নিক্ষেপ করলো। অর্থেও তাকালো। সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। ফায়াজ এসেছে। ফায়াজের পরনে কালো পাঞ্জাবি, সাদা পায়জামা, হাতে ব্র্যান্ডেড ঘড়ি। পাঞ্জাবির বোতামের সাথে কালো সানগ্লাসটা ঝুলানো, চুলগুলো স্পাইক করা, গালে খোঁচা খোঁচা দাড়ি। ফায়াজ দেখতে সুদর্শন, স্টাইলিশ। অর্থির সব কাজিনরা হাঁ করে তাকিয়ে আছে ফায়াজের দিকে। অর্থি লজ্জা পেয়ে চোখ নামিয়ে ফেলে। ফায়াজ এসে সবার উদ্দেশ্যে বলে, হাই গার্লস। সবাই একসাথে বলে উঠল, হাই জিজু। তোমরা সবাই আমার শালি, রাইট? সবাই একসাথে বলে, ইয়েস জিজু। তা শালিরা, আমার বউকে আমার আগেই মেহেদি লাগিয়ে দিচ্ছ, এটা কিন্তু ঠিক না। ওকে, প্রথম মেহেদি আমিই লাগাবো। ফায়াজের কথা শুনে একজন ফায়াজের হাতে মেহেদি দেয়। ফায়াজ অর্থের একটা হাত নিজের মুঠোয় নেয়। অর্থে তখন কাঁপতে থাকে। ফায়াজ তা দেখে বলে, এত কাঁপছো কেন? ফায়াজের কথায় অর্থি চোখ তুলে ফায়াজের দিকে তাকায়, ছোট করে বলে, কই? ফায়াজ আলতু করে অর্থের হাতে নিজের নামের প্রথম অক্ষর লিখে দেয়। অর্থের কাজিনরা সবাই জুড়ে চিৎকার দেয়। এরপর একটু ডিজাইন করে সবার উদ্দেশ্যে বলে, আমার কাজ শেষ, এখন তোমরা আমার বউকে খুব সুন্দর করে মেহেদি লাগিয়ে দেবে, কেমন? তখন একজন বলে উঠল, তা তো দেবই, কিন্তু আপনাদের কিছু কাপল পিক না নিয়ে তো আপনাকে ছাড়বো না জিজু। অর্থি গোল গোল চোখে ওদের দিকে তাকালো। ওরা মিটমিট করে হাসছে। ফায়াজ ওদের কথা শুনে ধাপ করে অর্থের পাশে বসে পড়ল। তারা দিয়ে বলল, ঝটপট তোলো, আমাকে যেতে হবে। ফায়াজ এত কাছে আসায় অর্থির কেমন অস্বস্তি হচ্ছে। সে একটু দূরে সরে গেল, যার জন্য অথই বলল, তুই এত দূরে সরে গেলি কেন? পাশাপাশি বস, ছবি ভালো আসবে তো। অর্থি পড়ল মহা ঝামেলায়। তবু নিজের অস্বস্তি বুঝতে না দিয়ে আগের জায়গায় চলে এলো। ফায়াজ এতক্ষণ অর্থির কাণ্ড দেখছিল। ওরা যখন কাপল পিক তুলছিল, ফায়াজ অর্থির কাঁধে হালকা করে হাত রাখে। এতে অর্থি ভীষণ বিরক্তি বোধ করে। ছবি তোলা শেষ হলে ফায়াজ উঠে যায়। ফায়াজ বুঝতে পারে অর্থির অস্বস্তির কারণ সে, তাই ও আর অর্থির কাছাকাছি থাকে না। হবু শ্বশুরের সাথে দেখা করতে যায়। ফায়াজ চলে যাওয়ার পর অর্থি যেন হাফ ছেড়ে বাঁচে। অর্থির কাজিনরা সবাই মিলে অর্থির চারপাশে গোল হয়ে বসে। অর্থিকে ওদের কাপল পিকগুলো দেখিয়ে বলে, দুজনকেই খুব সুন্দর লাগছে।
তখন সবাই মজা করে বলে ফায়াজের মতো তাদের যদি একটা বয়ফ্রেন্ড বর থাকতো। অর্থি ওদের কথা শুনে মনে মনে হাসে। তারপর ওরা ওর থেকে সুন্দর করে মেহেদি লাগিয়ে দেয়। অন্যদিকে ফায়াজ তার হবু শ্বশুর শাশুড়ির সাথে দেখা করে চলে যায়। অর্থির বাবা জোর করেছিলেন খেয়ে যাওয়ার জন্য, কিন্তু ফায়াজ খাবে না বলে চলে গেল। কারণ বাসার সবাই তার জন্য অপেক্ষা করছে, সে না গেলে কেউই খাবে না। যাওয়ার আগে ফায়াজ অর্থিকে দূর থেকে পরখ করে গেল। নিজের ফোন দিয়ে অর্থির সুন্দর কয়েকটি ছবিও তুলে নিল। অর্থিকে দেখতে আজ বেশ লাগছিল। ফায়াজ যেন চোখ সরাতেই পারছিল না। কিন্তু অর্থি কেন তাকে এত এড়িয়ে চলে? ফায়াজের মনে একটাই প্রশ্ন, সে কি দেখতে খারাপ নাকি তার পেশাটা খারাপ? তাহলে কেন অর্থি তার থেকে পালিয়ে বেড়ায়? সুদর্শন ছেলে দেখলে মেয়েরা আরও এগিয়ে আসে কথা বলার জন্য, কিন্তু অর্থি পুরো উল্টো, সে পালিয়ে যায়। মনে হয় পালিয়ে যেতে পারলেই বিশ্ব জয় করে নেবে। ফায়াজ মনে মনে প্রতিজ্ঞা করে অর্থিকে সে নিজের কাছাকাছি এনেই ছাড়বে। বিয়েটা হোক একবার, তখন আর কোথাও পালাতে পারবে না অর্থি। সারা রাত অর্থির কাজিনরা ওকে ঘুমোতে দেয়নি। সবাই মিলে অর্থির রুম দখল করেছে। ফায়াজের প্রশংসা করে একদল কান পচিয়ে দিয়েছে অর্থির। অর্থি না পেরেছে কিছু বলতে, না পেরেছে ঘুমাতে, শুধু বসে বসে ওদের কথা শুনেছে। সকালবেলায় একটু চোখ লেগে এসেছিল অর্থির, কিন্তু সেই ঘুম দীর্ঘ হলো না তার। মায়ের ডাকে ঘুম থেকে উঠতে বাধ্য হলো সে। প্রচণ্ড মন খারাপ হয়ে গেল তার, একটু শান্তি নেই কোথাও। অর্থি উঠে আগে ব্রাশ করে নিল, তারপর পরিপাটি হয়ে নিজের রুম থেকে নিচে এসে রান্নাঘরে যায়। মা চাচিরা সকালের নাস্তা বানাতে সাহায্য করে। কাজিনরা সবাই বেঘরে ঘুমোচ্ছে। অর্থির চোখে ঘুমের র্যাশ এখনো কাটেনি। সে ঘুমের ঘুরে টলতে লাগলো। তা দেখে অর্থির মা বললেন, কিরে রাতে ঘুমাসনি? অর্থি ছোট করে জবাব দিল, না মা, সেরকম কিছু না, আমাকে দাও, আমি চা বানাচ্ছি। অর্থির চাচি অর্থির মাথায় হাত রেখে বললেন, থাক মা, তুই আজ বাদে কাল চলে যাবি, একটু রেস্ট নে, আমরা তো আছি, তোকে কিছুই করতে হবে না। কিন্তু অর্থিকে থামিয়ে দিয়ে তার মা বললেন, কথা কানে যায় না তোর? সোফায় গিয়ে বস, তোকে কিছু করতে হবে না। কি অর্থি মায়ের করা আদেশ শুনে সোফায় বসে পড়ল। মাথাটা ধরে আছে যেন। সোফায় বসে মাথাটা ঠেস দিয়ে রইল। ঘুম নেমে আসছে চোখে। একটু পর অর্থির বাবা কাকা এলেন, সাথে বাড়িতে থাকা লোকজনও। সবাইকে নাস্তা পরিবেশন করলেন অর্থির মা ও চাচি। হাতে হাতে সাহায্য করেছেন অর্থির বড় খালাম্মা ও ছোট ফুপি। অর্থিকে সোফায় শুয়ে থাকতে দেখা গেল, ঘুমোচ্ছেও। অর্থির মা তাকে উঠে নাস্তা খাইয়ে দিলেন। ইতিমধ্যেই অর্থির কাজিনরা সবাই উঠে পড়েছে। বাসায় হই হই ব্যাপার থাকলেও অর্থির বাবা ও কাকার জন্য সবাই চুপ হয়ে যায়। খাওয়া দাওয়ার পর্ব চলে। এখন সময় সন্ধ্যা। অর্থিকে সাজানো হচ্ছে। হলুদের রঙের শাড়ি, সাথে ম্যাচিং ব্লাউজ পরানো হয়েছে তাকে। গা ভর্তি ফুলের গহনা, মুখে হালকা মেকআপ, ঠোঁটে লাল টকটকে লিপস্টিক, চোখে গাঢ় কালো কাজল দিয়েছে। বাঙালি স্টাইলে শাড়ি পরানো হয়েছে তাকে। চারদিকের এত আলোয় জল জল করছে তার ক্রিম রঙের মুখ, হাত, পা ও গলা। লাবণ্যময়ী চেহারা তার। ওর থেকে তার কাজিনরা রুম থেকে নিচে নিয়ে এলো। একটা ওড়নার 4 কোনা 4 জন অর্থের মাথার উপরে দিয়ে ধরলো। স্টেজে আসার সময় কিছু কাজিন ও বান্ধবী মিলে নাচ শুরু করেছে। ভিডিওগ্রাফাররা সবটা ভিডিও করছে, চটপট ছবি তুলছে। অর্থিকে টেনে নিয়ে আসা হয় নাচার জন্য। অর্থি নাচতে নারাজ, কিন্তু কেউই তার কথা শুনতে চায় না, জোর করতে থাকে। বাধ্য হয়ে অর্থি নাচ করার জন্য রাজি হয়। মিউজিক চালিয়ে দেয় একজন, কমলা গান চলতে থাকে। এত মানুষের সামনে নাচতে একটু অস্বস্তি হচ্ছে অর্থির। নিজের ভয় দূর করে নাচ আরম্ভ করে সে। গানের তালে তালে নেচে যাচ্ছে। সবাই হাততালি দিয়ে অর্থিকে উৎসাহ দেয়। একসময় নাচ করতে গিয়ে ঘোরার সময় একজনের সাথে ধাক্কা খায় সে। আচমকায় আগন্তুকের কাঁধে হাত চলে যায় তার। আগন্তুকটি তার কোমরে হাত রেখে তাকে ধরে আছে। সামনের মানুষটির দিকে চোখ তুলে তাকাতে আতঙ্কিত হয়ে যায় অর্থি। অন্যদিকে কাজের মহলের সবাই একসাথে আনন্দে চিৎকার দিয়ে ওঠে। আগন্তুকটি আর কেউ নয়, স্বয়ং ফায়াজ। ফায়াজকে দেখে রীতিমতো কাঁপতে শুরু করলো অর্থি। আঁখি পল্লব বুঝে নিল ভয়ে। ফায়াজ অর্থির দিকেই মুগ্ধ নয়নে তাকিয়ে আছে। এজন্য ফুলের সাজে আর একটি ফুল। অর্থির বুকের ভেতর ড্রিম ড্রিম শব্দ হচ্ছে। ফায়াজের নজর অর্থির দিক থেকে নড়ছে না। অর্থির শীর্ণ ঠোঁটজোড়া কাঁপছে। অর্থি ফায়াজের কাঁধ থেকে হাত নামিয়ে ফেলে।
মাথা নত করে নিজেকে ছাড়িয়ে সে দূরে সরে যায়। এদিকে সব ক্যামেরা আর স্পটলাইটগুলো তাদের দিকেই ধরা হয়েছিল। সবাই ফায়াজকে দেখে নানা ধরনের কথা বলে, তার সাথে মজা করতে থাকে। অন্যদিকে অর্থি লজ্জায় মরে যাচ্ছে। অর্থির বান্ধবীরা মিলে অর্থিকে ধরে স্টেজে বসায়। প্রথমে ভিডিও ম্যানরা অর্থির কিছু ফটোশ্যুট করায়। তারপর অর্থির বাবা মা এসে তাকে হলুদ লাগান। সামনে রাখা কেকটি মা বাবার সাথে কাটে অর্থি। তারপর তাদের কেক খাইয়ে দেয়। তারাও কেকের সাথে ফল মিষ্টি এসব খাওয়ায়। মা বাবার পরে ফায়াজ এসে বসে অর্থির পাশে। ভিডিও ম্যানরা বলেন তাদের দুজনের ফটোশ্যুট করাবেন। ফায়াজ আজ সোনালি রঙের পাঞ্জাবি পরে এসেছে। আলোতে একদম চকচক করছে তার পাঞ্জাবিটা। ফায়াজ নিজের একটা হাত অর্থির দিকে বাড়িয়ে দেয়। অর্থি ফায়াজের হাতে হাত রাখে। বিভিন্ন অ্যাঙ্গেলে ছবি তোলে তারা। ফায়াজ আর অর্থিকে বলা হয় চোখে চোখ রাখতে। ফায়াজ অর্থির দিকে তাকালেও অর্থি নার্ভাস ফিল করে। ফায়াজ তাকে ভরসা দেয়। সবাই দেখছে অর্থি, তাকাও প্লিজ, জাস্ট দুটো ছবি তো। ফায়াজের নরম কথায় অর্থির চোখ ফায়াজের চোখে স্থির হয়। কি নিখুঁত দৃষ্টি ফায়াজের। এই চোখের দিকে অর্থি বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারবে না, তাহলেই শেষ। নিশ্চিত সর্বনাশ ওই চোখে। ফটোশ্যুট শেষ হওয়ার পর ফায়াজ অর্থিকে হলুদ লাগিয়ে দেয়। এক টুকরো কেক খাইয়ে দেয় অর্থিকে। তারপর ফিসফিস করে অর্থির কানের কাছে মুখ এনে বলে, আর তো মাত্র একটা দিন, এরপর দেখবো তুমি আমার থেকে কিভাবে পালিয়ে বাঁচো। অর্থি চোখ বড় বড় করে ফায়াজের দিকে তাকায়। ফায়াজ চোখ টিপে দেয় অর্থিকে। রাগে ফুসফুস করতে থাকে সে। ফায়াজ উঠে সবার থেকে বিদায় নিয়ে চলে যায়। সে যাওয়ার পর অর্থির স্বস্তির নিঃশ্বাস ছাড়ে। আবারও গান নাচের আসর জমে। কাজিনরা দল বেঁধে নাচতে থাকে। অর্থি ওদের নাচ উপভোগ করছে। অনুষ্ঠান শেষ হতে হতে প্রায় রাত 1টা বেজে যায়, মধ্যরাত। সবাই ঘুমের দেশে অবস্থান করছে। সারাদিনের ধকল শেষে অর্থি একটু ঘুমাচ্ছে, কিন্তু তার ঘুম স্থায়ী হলো না। ফোনটা ক্রমাগত বেজে চলেছে। ঘুম ঘুম চোখে ফোনটা রিসিভ করলো অর্থি। হ্যালো বলতে এই উপাস থেকে শীতল কণ্ঠে কেউ বলল, বারান্দায় আসবে। অর্থি ভ্রু কুচকায়। কার মাথা খারাপ হলো যে এত রাতে তাকে বারান্দায় যেতে বলছে? অর্থি জিজ্ঞেস করলো, কে আপনি? মাঝরাতে ফোন দিয়ে মজা নিচ্ছেন? উপাস থেকে কেউ হেসে উঠে বলল, বউয়ের সাথে মজা নেব না তো কার সাথে মজা নেব? অর্থি চমকালো। তবে কি এটা ফায়াজ? অর্থি কিছু বলার আগে উপাস থেকে আওয়াজ আসে, যা ভাবছো ঠিক তাই। এখন বারান্দায় আসো, অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, মশা কামড় দিচ্ছে। আপনি এখন বাসার সামনে কি করছেন? উফ, এত কথা বলো কেন? আসতে বললাম না? অর্থি নিজের ওড়নাটা খুঁজে গায়ে জড়ে নিল। ফোনটা কানে ধরে বারান্দায় এলো। বারান্দা দিয়ে নিচে তাকিয়ে দেখে সত্যি ফায়াজ এসেছে। তাদের বাসার সামনে কদম গাছের নিচে দাঁড়িয়ে আছে। অর্থি হতভম্ব হয়ে যায় ফায়াজকে দেখে। ফায়াজ ফোনে বলল, নিচে এসো। আপনার মাথা খারাপ হয়ে গেছে? আমি এখন নিচে যাব? বাসার কেউ দেখলে কি হবে ভেবেছেন? আই ডোন্ট কেয়ার, তুমি নিচে নামো, নয়তো আমি উপরে আসছি। অর্থি ভয়ার্ত কণ্ঠে বলে, এই আপনি এসব কি বলছেন? এত রাতে আপনাকে কেউ দেখলে কি হবে ভেবেছেন? আমি ভাবনার জগতে থাকি না মিস, নামো শিগগিরই, কথা আছে তোমার সাথে। অর্থি পড়ল মহা মুশকিলে। মাথায় ওড়না দিয়ে ঘুমটা টেনে আস্তে আস্তে দরজা খুলে রুম থেকে বেরিয়ে পড়ল সে। বাসার সবাই এখন ঘুমোচ্ছে। পা টেপে টেপে বাসার গেটের সামনে আসে সে। মুখোমুখি হয়ে যায় অথৈর। অথৈকে দেখে অর্থির প্রাণ ভোমরা যেন উড়ে গেল। এদিকে অর্থি অথৈকে সব বলে দিল। অথৈ হেসে বলল, জিজু তো বেশ রোমান্টিক। আচ্ছা তুই যা, আমি কেট লাগিয়ে দিচ্ছি, আর কথা শেষ করে আমায় কল দিবি, আমি কেট খুলে দেব। অর্থি ভরসা পেল যেন। গেট খুলে বেরিয়ে গেল সে। বাসার সামনের কদম গাছটার নিচে ফায়াজ এখনো দাঁড়িয়ে আছে। অর্থিকে আসতে দেখে মুচকি হাসে সে। অর্থির সামনে এলে ফায়াজ বলে, এত দেরি হলো কেন? অথই দেখে ফেলেছে। ওয়াও, কি বললে তাকে? আপনি এসেছেন এটাই বলেছি। ওকে। জানো তোমাদের এখানে এত মশা, আমার সব রক্ত খেয়ে ফেলেছে। আসতে গেলেনই বা কেন এত রাতে? কি বলবেন তাড়াতাড়ি বলুন, বাবা কাকা জেনে গেলে সমস্যা। ফায়াজ অর্থির হাত ধরে ওকে নিয়ে একটা দেয়ালের সামনে এনে দাঁড় করালো। অর্থি ভয়ে জমে আছে একদম।
ফায়াজ তার ডান হাত প্যান্টের পকেটে ঢুকে রেখেছে, বাম হাত ঠিক অর্থির ডান কাঁধ বরাবর দেয়ালের উপরের অংশ রাখলো। অর্থি ভীত চোখে তাকালো ফায়াজের দিকে। ফায়াজ কি করতে চাইছে? ফায়াজের এত কাছাকাছি আসাটা অর্থির ভালো ঠেকছে না। ভয় কুকড়ে আছে সে। ফায়াজ অর্থির ভীত মুখশ্রী দেখে বাঁকা হাসলো। অর্থি অবাকই হলো। এদিকে তার জান বের হয়ে যাচ্ছে, অন্যদিকে ফায়াজ হাসছে। ফায়াজ একটু অর্থির দিকে ঝুঁকে বলল, ভয় পেলে তোমায় অনেক দারুণ লাগে। ফায়াজ কি মজা নিচ্ছে? অর্থির কপালে রক টনটন করছে। হঠাৎ দমকা হাওয়া এসে অর্থির ঘুমটা ফেলে দেয়। খোলা চুলগুলো এলোমেলো করে দেয় মুহূর্তেই। কিছু চুল এসে মুখে বাড়ি খাচ্ছে। চোখের উপর পড়ায় কিছু দেখতে পাচ্ছে না সে। ফায়াজের দু চোখ যেন আটকে গেল। চাঁদের আলোয় অর্থির ক্রিম রঙের মুখ জলজল করছে। কত মায়াবী লাগছে তাকে। ফায়াজ তার বাম হাত দিয়ে অর্থির চোখে পড়া চুলগুলো সরিয়ে দিয়ে তার কানের পেছনেই গুজে দিল। অর্থি অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে ফায়াজের দিকে। বুকের মাঝে তুলপাড় শুরু হয়ে গেল। মেঘে ঢেকে গেল পূর্ণিমার চাঁদটি। অন্ধকার নেমে এসেছে। মেঘে মেঘে সংঘর্ষ হয়ে বজ্রপাত হচ্ছে। সাথে শীতল বাতাস তো আছে। বিকট শব্দ হলো আকাশে। অর্থি ভয় পেয়ে চিৎকার দিয়ে ফায়াজকে জড়িয়ে ধরল। ফায়াজ স্তব্ধ, কিংকর্ত বিমূঢ়। অর্থির জোরে ধরা অবিশ্বাস ছিল তার কাছে। অর্থি ভয়ে জোরে জোরে শ্বাস নিচ্ছে, আর ফায়াজের শার্টটি খামচে ধরেছে। অর্থির স্পন্দন দ্রুত বিট করতে লাগলো। ফায়াজ হেসে বলল, লাস্ট পর্যন্ত আমাকে জড়িয়ে ধরে বিয়ের আগেই আমার ভার্জিনিটি নষ্ট করছো। ফায়াজের কথায় নিজের মাঝে ফিরল অর্থি। ও এটা কি করলো? দ্রুত ফায়াজকে ছেড়ে দিল। শুকনো ঢুক গেলে এদিক ওদিক চোখ বুলালো। আমি বাসায় যাচ্ছি। চলো আমি তোমাকে পৌঁছে দেই। কি জন্য এসেছিলেন তা বললেন না? তোমাকে এক নজর দেখার ইচ্ছে ছিল, স্বাদ মিটেছে, এখন তুমি যেতে পারো। ফায়াজের কথায় তার দিকে তাকায় অর্থি। ফায়াজ অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে অর্থির দিকে। অর্থি চোখ সরিয়ে নেয়। অথৈকে কল করে গেট খুলে দিতে বলে। তারপর ওখান থেকে হেঁটে সামনের দিকে এগোয়। ফায়াজ তার পিছু পিছু আসে। গেটের কাছে এলে ফায়াজ পেছন থেকে ডেকে বলে, শোনো, কাল দেখা হচ্ছে, তৈরি থেকো। ফায়াজ খন্দকার কিন্তু তোমায় এত সহজে ছেড়ে দেবে না। অর্থি পেছনে না তাকিয়ে দৌড়ে গেটের ভেতরে ঢুকে যায়। ফায়াজ হাসতে হাসতে তার গাড়ি নিয়ে চলে যায়। ফুলে ফুলে সুসজ্জিত বাড়ির ভেতর ও বাহির। লাইটিংয়ের ব্যবস্থাও দারুণ। সুন্দর ডেকোরেশন করায় অর্থীদের বাড়িটা বেশ জমজমাট হয়ে উঠেছে। বিয়ে বাড়িতে চারিদিকে হইচই ব্যাপার তো আছেই। দৌড়ের উপর রয়েছে বাড়ির সব লোকজন। বিয়ে বাড়ি বলে কথা, কাজের চাপ তো থাকবেই। ওর থেকে তার রুমে বসে ঘিরে ধরেছে সব কাজিন। সকালের নাস্তা করেছে সবাই একসাথে। সেই সাথে মজার মজার কথা উর্থিকে শোনাচ্ছে তারা। উর্থির বিয়ে নিয়ে তারই কোনো মাথা ব্যথা নেই। যত মাথা ব্যথা সব তার কাজিনদের। বিয়ের পর কোথায় হানিমনে যাবে, বাচ্চার নাম কি রাখবে, এসবই বলে যাচ্ছে ওরা। উর্থি বিরক্ত প্রায়। এখনো বিয়ে হয়নি আর ওরা কোথায় চিন্তা করে ফেলেছে। ভাবা যায়। মেসেজের টোনে অর্থির নজর তার ফোনের দিকে যায়। একটা মেসেজ এসেছে তার ফোনে। সবার থেকে আড়াল হয়ে অর্থি বারান্দায় চলে গেল। মেসেজটা দেখল। কাল রাতে যে নম্বর থেকে কল এসেছে ঠিক একই নম্বর থেকে আজ মেসেজ এসেছে। তার মানে মেসেজটা ফায়াজ দিয়েছে। মেসেজে লেখা আছে, আজ সেই বিশেষ মুহূর্ত, যেই মুহূর্তের জন্য আমি সর্বদা অপেক্ষার প্রহর গুনেছি। অবশেষে আমার সেই প্রতীক্ষার অবসান ঘটল। আমার জীবনে তুমি আলো হয়ে এসেছো। আমি তোমার ছায়াসঙ্গী হতে চাই। তুমি আমার সুদর্শিনী রমণী, যার হৃদয়ে আমি একটু স্থান পেতে চাই, যার চোখে আমার জন্য ভালোবাসা দেখতে চাই, যে মরণেও আমায় চাইবে। আমার হৃদ কাননে তার স্থান সর্বমর্যাদায় রয়েছে। ফায়াজের এমন কথায় উঠে প্রায় চমকে গেল। মানুষটা কতটা স্বচ্ছ, কি সুন্দর করে তার মনের ভাব প্রকাশ করলো। আর অর্থি এতদিন তাকে ভুল বুঝে এলো। আরও একটা মেসেজ এলো অর্থির ফোনে। সে দ্রুত মেসেজটি দেখলো। এবার লেখা আছে, বধূ সাজে তোমায় প্রথম দেখতে চাই। আমার আগে যেন কেউ তোমায় না দেখে। তুমি আমার জন্য অপেক্ষা করবে তো? কিরে অর্থি, তুই বারান্দায় কি করিস? এইদিকে আয় না।
কাজিনদের চিৎকারে উঠে তাড়াতাড়ি করে মেসেজ লিখে পাঠায় ফায়াজকে। আমি অপেক্ষা করব। বুক ধক ধক করছে তার। মেসেজটি পাঠানো কি উচিত হয়েছে? মোবাইলটা ওনার নিচে লুকিয়ে রেখে রুমে চলে এলো অর্থি। রুমে আসতে সবাই অর্থিকে চেপে ধরে। একজন বলে, কি রে, জিজুর সাথে চ্যাট করছিলিস? অর্থি বলে, মোটেও না, তোরা না একটু বেশিই ভাবিস। এই বলে অর্থি রুম থেকে বেরিয়ে গেল। বধূ সেজে কাজিনদের সঙ্গে বসে আছে অর্থি। রুমে কাউকেই ঢুকতে দিচ্ছে না তারা। যেই আসে তাকে পাঠিয়ে দিচ্ছে। লাল খয়েরি রঙের বেনারসি শাড়ি পরে বধূ সেজেছে অর্থি। আজ তার জীবনের এক নতুন অধ্যায় শুরু হতে চলেছে। বিয়ে প্রত্যেকটা মেয়ের জীবনেই এক গুরুত্বপূর্ণ পরিণয়। বিয়ে নিয়ে মেয়েদের অনেক স্বপ্ন থাকে। এক অজানা শিহরণ দোলা দিয়ে যাচ্ছে মন গহীনে। বউয়ের সাজে নিজেকে আয়নায় দেখে নিজেই লজ্জা পাচ্ছে অর্থি। নববধূকে এত সুন্দর লাগে কেন? লাজে রাঙা মুখটি নুয়ে পড়েছে। একদিকে যেমন ভালো লাগছে, অন্যদিকে ভয়ে জড়সড় হয়ে যাচ্ছে মন। অচেনা এক বাড়িতে যাবে, যেখানে সে কাউকেই চেনে না। তারা কেমন হবে তাও জানে না। ওর থেকে পারবে সব মানিয়ে নিতে? পারবে সবাইকে খুশি রাখতে? আর ফায়াজ, সে কি ওর থেকে প্রাধান্য দেবে? এক অজানা ভয় হচ্ছে তার। বরযাত্রী এলেও বর এখনও এসে পৌঁছায়নি। এদিকে অর্থের সব কাজিনস ও ফ্রেন্ডরা মিলে দাঁড়িয়ে আছে বরকে বরণ করবে বলে। বিষণ্ণ মুখ নিয়ে সবাই একে অপরের দিকে তাকাচ্ছে। ওর থেকে ওরা রুমে দরজা লাগিয়ে দিয়ে চলে এসেছে। যতক্ষণ না বিয়ে পড়ানো হবে ততক্ষণ পর্যন্ত অর্থের সাথে কারো দেখা করতে দেবে না তারা। অর্থের বাবা ও কাকা টেনশনে আছেন। বরযাত্রীদের খাওয়া শেষ, অথচ বর এখনো এলো না। কাজে এসে বসে আছেন অনেকক্ষণ হলো, উনিও তাড়া দিচ্ছেন। চিন্তায় ঘাম বেড়ে গেল অর্থির বাবার। একমাত্র মেয়ের বিয়ে, তাতে এত বাধা। অন্যদিকে অর্থির মামা এসে বরযাত্রীদের সাথে রাগারাগি করছেন। বরকে নাকি ফোন দিয়ে পাওয়া যাচ্ছে না। উপস্থিত কিছু মানুষ বলাবলি করছে নানা ধরনের কথা। ফায়াজকে নিয়ে খারাপ কথা উচ্চারণ করেছেন তারা। এসব শুনে অর্থির কাজিনরা মন খারাপ করে আছে। বর কি তবে আসবে না? এদিকে অর্থি দরজা ধাক্কাচ্ছে। এতক্ষণ হয়ে গেল, অথচ তাকে বন্দি করে চলে গেল সবাই। আর খোঁজ নেই কারো। অর্থির কাজিনরা এসে দরজা খুলে দিল। অর্থি দরজা খোলার সাথে সাথেই কিছুক্ষণ চিল্লাচিল্লি করলো তাদের সাথে। কিন্তু সবার থমথমে চেহারা দেখে অর্থি চিন্তিত হয়ে যায়। সে সবাইকে উদ্দেশ্য করে বলে, কি হয়েছে? তোরা কেউ কোনো কথা বলছিস না কেন? তখন অথই অর্থিকে বলে, ফায়াজ ভাইয়া এখনো আসেনি অর্থি। ভাইয়াকে কল করেও পাওয়া যাচ্ছে না। সবাই বলাবলি করছে বর নাকি আর আসবে না। অর্থি দু কদম পিছিয়ে গেল। মুহূর্তে চোখ মুখে ধরা দিল ভয়, আতঙ্ক। ফায়াজ আসেনি মানে? সে কি তবে ছলনা করেছে? অর্থির এক বান্ধবী বলে, অর্থি শান্ত হ, বস এখানে। একটা চেয়ার টেনে দিল সে অর্থির সামনে। অর্থি দাঁড়াতে পারছে না ঠিক করে। এসব কি শুনছে সে? ধাপ করে চেয়ারে বসে পড়ে অর্থি। অথই বলে, তোর মামা খুব রেগে আছেন বরযাত্রীর উপরে, ঝগড়া শুরু করে দিয়েছেন উনি। অর্থির কান্না আসছে। সে নিজের কথা ভাবছে না, ভাবছে তার পরিবারের কথা। এই বিয়েটার সাথে তার বাবার মান সম্মান জড়িয়ে আছে। এখন কিছু একটা হয়ে গেলে তার বাবাকে কে সামলাবে? নিচে চেঁচামেচির আওয়াজ শোনা যাচ্ছে প্রচুর। অর্থি কেঁদে দিল। সবাই এসে তাকে সামাল দিচ্ছে, বলছে সব ঠিক হয়ে যাবে, তবু যেন সে না কাঁদে। একটু পর তার এক পিচ্ছে কাজিন এসে বলল, জিজু এসেছে, জিজু এসেছে। সবাই তার কথা শুনে এক ছুটে বারান্দায় গেল। বারান্দা থেকে এসে সবাই একসাথে অর্থিকে বলল, জিজু এসেছে অর্থি। অর্থি যেন দেহে প্রাণ ফিরে পেল। কোনো কিছু না ভেবে সে দৌড়ে নিচে নেমে গেল। ফায়াজকে দেখে এক একজন এক এক কথা জিজ্ঞেস করছে। ফায়াজ কোনটার উত্তর দেবে? ফায়াজ শক্ত কণ্ঠে সবাইকে বলল, প্লিজ থামুন আপনারা, আমাকে বলতে দিন। ফায়াজের কথায় সবাই চুপ হয়ে যায়। ফায়াজ বলে, আমি একজন হার্ট সার্জন। আমার কাছে সব কিছুর ঊর্ধ্বে আমার দায়িত্ব। কোনো কিছুর বিনিময়ে আমি আমার দায়িত্ব অবহেলা করতে পারি না। আসার পথেই হসপিটাল থেকে কল এলো, একজন সিরিয়াস পেশেন্টের ইমিডিয়েটলি অপারেশন লাগবে। আমাকে যে করেই হোক যেতে হতো, তাই আসতে দেরি হলো। বিলম্ব হওয়ার জন্য দুঃখিত। আপনারা কেউ ভুল বুঝবেন না।
বিয়েটা কি শুরু হতে পারে? নিঃশ্বাসে সব বলে দিল ফায়াজ। দম ছেড়ে সিঁড়ির দিকে কর্ণপাত করতেই বধূবেশে নিজের হবু স্ত্রীকে দেখতে পেল সে। অর্থের সৌন্দর্যে বিমোহিত হয়ে যায় ফায়াজ। চোখের কাজল লেপটে গিয়েছে। কান্না করেছে নিশ্চয়ই। ফায়াজ কাউকেই গুরুত্ব দিল না। সে সোজা হেঁটে চলে গেল অর্থের কাছে। অর্থের বুকের ভেতর ড্রিম ড্রিম শব্দ হচ্ছে। ফায়াজ কিছুক্ষণ অর্থের দিকেই তাকিয়ে রইল। অর্থে একটু ইতস্ততাও বোধ করলো। ফায়াজ হাঁটু গেড়ে বসে পড়ল অর্থের সামনে। উৎসুক দৃষ্টি নিয়ে অর্থে তাকাই। ফায়াজ নিজের একটা হাত অর্থের দিকে বাড়িয়ে বলল, উইল ইউ ম্যারি মি অর্থি? প্লিজ সে ইয়েস। এক নজর সবার পানে চাইলো অর্থি। এইভাবে সবার সামনে কেউ বিয়ের প্রপোজ করে, মানুষটা সত্যিই চমৎকার। নিজের কাজকে অনেক সম্মান করে। তাই তো নিজের জীবনের গুরুত্বপূর্ণ দিনেও সে তার কাজ ফেলে আসেনি। ফায়াজের প্রতি অর্থির সম্মান যেন বেড়ে গেল। অর্থি নিজের হাত বাড়িয়ে দিল। মুচকে হেসে আলতো করে ফায়াজ তার হাত ধরে। অর্থি বলে, ইয়েস আই উইল। চারদিকে হাততালি দিচ্ছে সবাই। ফায়াজ উঠে দাঁড়িয়ে বলল, বিয়ে কি শুরু হতে পারে? কাজীকে আগে এনে বসানো হলো। ফায়াজ অর্থির হাত ধরে সোফায় বসায়। বিবাহ কার্য সম্পূর্ণ হয়। পবিত্র বন্ধনে আবদ্ধ হয় তারা। সন্ধ্যা ঘনিয়ে আসে। বিয়ে বাড়িতে কোলাহল কমেনি। বিদায় মুহূর্ত। বরযাত্রী চলে গেল আগেই। এখন শুধু বর ও বউয়ের বিদায়ের পালা। বাবাকে জড়িয়ে ধরে অর্থি কেঁদে চলেছে। বাবা তাকে শাসন করলেও প্রচণ্ড ভালোবাসে। অর্থেও তার বাবার বাধ্য মেয়ে। বাবা মেয়ের কান্নার স্রোত যেন বেড়েই চলেছে। নিজের লোকদের ছেড়ে, নিজের বাড়ি ছেড়ে সারা জীবনের জন্য চলে যাচ্ছে সে। একটা মেয়ের কাছে এর চেয়ে কষ্টের আর কি হতে পারে? নতুন মানুষ, নতুন জায়গা, তাদের আপন করতে হবে। একে একে সবাইকে জুড়ে কেঁদেছে সে। অর্থির বাবা ফায়াজের হাতে অর্থির হাত তুলে দিয়ে বলল, আমার একমাত্র চোখের মণিকে আমি তোমার হাতে তুলে দিলাম বাবা। আমার মেয়েটাকে দেখে রেখো, তার মনে আঘাত দিও না। আমার মেয়ে কখনোই আমার কথার অবাধ্য হয়নি, তোমার কথাও অবাধ্য হবে না। তুমি তাকে যেমন যেভাবে রাখবে ও সেভাবেই থাকবে। ওকে ভালো রাখার দায়িত্বটা আজ থেকে তোমাকে দিলাম। ফায়াজ অর্থির বাবার হাত ধরে বলে, আপনি আমাকে আপনার মেয়ে দিচ্ছেন না বাবা? 20 বছর ধরে যত্ন করে রাখা একটা মূল্যবান হিরে দিচ্ছেন। এই হিরে আমি সযত্নে আগলে রাখবো, কথা দিলাম। ফায়াজের কথায় অর্থির বাবার চোখ ছলছল করতে থাকে। এই তো এমন একটা ছেলেই তো সে তার মেয়ের জন্য আশা করেছিলেন। উপস্থিত সবার মনে জায়গা করে নেয় ফায়াজ। অর্ণব আর অর্থির বাবা মিলে অর্থিকে গাড়িতে বসিয়ে দেয়। জানালার গ্লাস দিয়ে নিজের প্রিয়জনদের শেষ দেখা দেখে নেয় সে। পৃথিবী এত নিষ্ঠুর কেন? মেয়েদের যে বাড়িতে জন্ম হয় সেখানেই তাদের ঠাঁই হয় না। গাড়ি চলছে। কান্নার ব্যাগ বেড়েছে অর্থির। ফায়াজ তার দিকে টিস্যু এগিয়ে দিল। বলল, চোখ মুছে নাও, এত কাঁদলে শরীরের ক্ষতি হবে। আপনি শরীরের চিন্তা করছেন, মেয়েদের এই কষ্টটা আপনি বুঝবেন না। চোখ মুছো। অর্থি ফায়াজের হাত থেকে টিস্যু নিয়ে চোখ মুছে। ফায়াজ অর্থের একটা হাত ধরে থাকে শক্ত করে। বাড়ি যাওয়ার আগ পর্যন্ত অর্থের হাতটি নিজের মুঠোয় রাখে সে। বউ আসার পর থেকেই শোরগোল শুরু হয়েছে ফায়াজের বাড়িতে। সবাই নতুন বউকে দেখার জন্য আগ্রহ নিয়ে আসছে। অথৈ আর অর্ণব এরাও এসেছে। অর্ণব ফায়াজের কাজিনদের সাথে বসে আছে, আর অথৈ অর্থির সাথে। এত অচেনা লোকজনের মাঝে অথৈ একমাত্র তার কাছের মানুষ। খুব অস্বস্তি হচ্ছে তার। এত ভারী শাড়ি আর গহনা নিয়ে বসে থাকতে খুব বিরক্ত হয়ে গেছে সে। রাতের দিকে অর্থি আর অথৈকে একসাথে খাবার দেওয়া হলো। অর্থি লজ্জায় সামান্য খাবারটুকু খেতে পারেনি। রাত 11টার দিকে অর্থিকে নিয়ে যাওয়া হলো একটা রুমে, যার পালঙ্ক সুসজ্জিত করা হয়েছে বাহারি ফুলের সাজে। অর্থিকে নিয়ে সেই পালঙ্কে বসানো হলো। তারপর সবাই চলে গেল। বাইরে থেকে দরজা লাগিয়ে অর্থি চারদিকে তাকিয়ে পরখ করছে রুমটা। সারা রুম জুড়ে ফুলের সাজসজ্জা করা হয়েছে। কয়েক রকমের আলো জ্বলছে। এক পাশে জ্বলছে ক্যান্ডেল। এই ভারী পোশাক নিয়ে আর কতক্ষণ? দরজার আওয়াজ পেয়ে হাঁকচুকে উঠে অর্থি। দরজা খুলে ফায়াজকে ভেতরে আসতে দেখে সে। নিজেকে শক্ত রাখার চেষ্টা করছে। ফায়াজ হেঁটে এগিয়ে গেল তার আলমারির কাছে। আলমারি খুলে কি যেন বের করলো। অর্থি এক নজর তাকে মাথা নিচু করে রইল। ফায়াজ এসে বসলো অর্থির সামনে। অর্থির দিকে চেয়ে থাকলো কিছুক্ষণ।
অর্থি তা বুঝতে পেরেছে, কিন্তু তার খুবই অস্বস্তি হতে লাগলো। নীরবতা ভেঙে ফায়াজ বলল, তোমার হাতটা দাও। অর্থি হাতটা বাড়ালো। ফায়াজ অর্থির হাতে অনেকগুলো টাকা দিল। অর্থি ভ্রু কুচকে তাকিয়ে আছে। ফায়াজ মুচকি হেসে বলল, তোমার হকের টাকা, দেনমোহর। অর্থি মুখ ফুটে বলল, এখন এসবের কোনো প্রয়োজন ছিল না। ফায়াজ ঠোঁট চেপে বাঁকা হাসে। অর্থি এই হাসির কোনো কারণই খুঁজে পেল না। ফায়াজ ইশারা দিয়ে বলল টাকাগুলো রেখে দিতে। খাটের স্ট্যান্ডের সাথে ঘেঁষে থাকা ড্রয়ারে টাকাগুলো রেখে দিল অর্থি। ফায়াজ নিজের পকেট থেকে একটা আংটি বের করলো। সযত্নে তা অর্থির অনামিকা আঙ্গুলে পরিয়ে দিল। অর্থিকে উদ্দেশ্য করে বলল, ওই হরিণী চোখ জোড়া যেদিন দেখেছিলাম সেদিন থেকেই ঘুমের ব্যাঘাত ঘটেছে। প্রতিজ্ঞা করেছিলাম যতদিন না ওই হরিণী চোখ জোড়া আমার হচ্ছে ততদিন আমি দু চোখের পাতা এক করব না। আজ আমি সেই হরিণী চোখ জোড়া পেয়ে গেলাম। আজ থেকে নিশ্চিন্তে ঘুম হবে আমার। অর্থি হা করে তাকিয়ে আছে ফায়াজের দিকে। এসব কি কথাবার্তা বলছে সে? আগেও কি দেখা হয়েছিল তার সাথে ফায়াজের? ফায়াজ অর্থির দু হাত আলতো করে ধরে নিজের মুঠোয় নিল। ধীর গতিতে এগিয়ে গেল অর্থির কাছে। প্রথমবার কোনো পুরুষ মানুষ অর্থির এতটা কাছে। নিঃশ্বাস নেওয়া যেন বন্ধ হয়ে গেছে তার। বক্ষস্থল তীব্র গতিতে চলতে লাগলো। ভয়ে চোখ বুজে নেয় সে। ফায়াজ অর্থির দুটো চোখের পাতায় চুমু দিল। ফট করে চোখ খুলে নিল অর্থি। শুনেছে বর কপালে চুমু খায়, ঠোঁটে খায়, গালে খায়, আর এই লোকটা ওর চোখে চুমু খেলো। আশ্চর্য। ফায়াজ বিছানা থেকে উঠে দাঁড়িয়ে বলে, যাও ফ্রেশ হও, অনেকক্ষণ ধরে ভারী পোশাকে আছো। ফায়াজের কথা শুনে অর্থি যেন দেহে প্রাণ ফিরে পায়। আর কতক্ষণ এই পোশাকে থাকলে নিশ্চিত মারা যাবে। নিজের গায়ের গয়নাগুলো আগে খুলতে থাকে সে। সব খোলা শেষ হলেও গলার হারটা কিসের সাথে যেন আটকে গেছে। চেষ্টা করেও খোলা যাচ্ছে না। ফায়াজ এগিয়ে সে অর্থির পেছনে বসে। অর্থি ঢোক গিলে তাকায় ফায়াজের দিকে। ফায়াজ সুন্দর করে অর্থির গলার হারটা খুলে দেয়। অর্থি উঠে লাগেজ থেকে একটা নীল শিফন শাড়ি বের করে, সাথে ব্লাউজ ও পেটিকুট আর একটা তোয়ালে নিয়ে দ্রুত ওয়াশরুমে চলে যায়। এদিকে ফায়াজ নিজের শেরওয়ানিটা খুলে একটা সাদা পাঞ্জাবি পরে নেয়। তারপর বারান্দায় চলে যায়। অর্থি যখন ওয়াশরুম থেকে এসে দেখে ফায়াজ রুমে নেই, সে তোয়ালে দিয়ে মাথা মুছতে লাগলো। ফায়াজ বারান্দা থেকে রুমে এসে অর্থিকে দেখলো, বলল, আমাদের নতুন জীবনের সূচনা আমরা আল্লাহর দোয়া নিয়েই করব। অজু করে এসো। ফায়াজের এই পজিটিভ দিকগুলো অর্থের হৃদয় ছুঁয়ে যায়। ফায়াজ কত সুন্দর করে কথা বলে, একটু জড়তা নেই তার মাঝে। একটা স্বচ্ছ কাচের মতো মন তার। অর্থে এদিক ওদিক তাকিয়ে দুটো জায়নামাজ খুঁজে তা ফ্লোরে বিছিয়ে দিল। ঘুমটা টেনে জায়নামাজে দাঁড়ালো। দুজন মানুষ তাদের নতুন জীবনের জন্য রবের কাছে প্রার্থনা করলো। নামাজ শেষে জায়নামাজ ভাঁজ করে রাখলো অর্থি। নিজেকে আয়নায় বারবার দেখতে লাগলো ফায়াজ। ভ্রুকুচকে তাকিয়ে রইল অর্থি ফায়াজের দিকে। ছেলেরা এত আয়না দেখে নাকি? অর্থি অন্যদিকে যেতে নিলে পেছন থেকে ফায়াজ তার হাত ধরে ফেলে। চট করে অর্থিকে কোলে তুলে নেয় সে। অর্থি চমকায়, ভয়ে জড়সড় হয়ে আছে সে। কাঁপা কাঁপা কণ্ঠে বলে, কি করছেন? আমি আমার অর্ধাঙ্গিনীকে ভালোবাসা দিয়ে তার হৃদয় ছুঁতে চাই। অর্থির কপালে একটা চুম্বন করলো ফায়াজ। ফায়াজের স্পর্শে শীতল শিহরণ বয়ে গেল অর্থির অন্তঃস্থলে। মন বলছে এই স্বচ্ছ মানুষটার কাছে নিজেকে সমর্পণ করতে। সে করেও দিল। সকাল 9টার দিকে ফায়াজদের বাসার সোফায় অর্থিকে নিয়ে বসানো হলো। অর্ণব, অথৈ আর অর্থিকে ব্রেকফাস্ট দেওয়া হয়েছে। অর্থি বুঝে উঠতে পারছে না এত লোকের মাঝে তাদের কেন বসানো হলো। আলাদা করে রুমেই ব্রেকফাস্ট দেওয়া যেত। অর্থির অস্বস্তি দেখে অথৈ অর্থিকে সান্ত্বনা দিয়ে বলল, কোনো রকম খেয়ে নে, এরপর থেকে এত লোকের সামনে খাবি না। কিছু বললে সোজা মুখের উপর না বলে দিবি। কিন্তু অর্থিকে এ কথা বলতে পারবে? কখনো না। ওরা অল্প অল্প খেয়ে উঠে গেল। হাত ধুয়ে যখন ড্রয়িং রুমে এলো তখন অর্থির শাশুড়ি মা তাকে ডাক দিলেন। রান্নাঘরে কাজ করছিলেন উনি। অর্থির সুন্দর করে মাথায় ঘুমটা টেনে রান্নাঘরের দিকে গেল। অর্থির শাশুড়ি একটা ট্রেতে 1 কাপ চা ও ব্রেড দিয়ে অর্থির হাতে ধরিয়ে দিলেন। অর্থি চুপচাপ
ওটা নিয়ে নির্বোধ হয়ে দাঁড়িয়ে আছে। তা দেখে উনি বললেন, দাঁড়িয়ে আছো কেন? যাও, এটা তোমার বরকে দিয়ে এসো। শুধু নিজে খেলেই হবে, আমার ছেলের কথাও তো ভাবতে হবে। উনি যেন কড়া গলায় বললেন কথাগুলো। অর্থি ছোট করে বলল, যে যাচ্ছি মা। অর্থি ট্রেটা নিয়ে নিজেদের রুমে গেল। ফায়াজ এখনো শুয়ে আছে। অর্থি একটা টি টেবিলের উপর ট্রেটা রেখে ফায়াজের কাছে গেল। হাত বাড়িয়ে ফায়াজকে ডাকতে নিল, কিন্তু কি যেন মনে করে হাত গুটে নিল। ফায়াজের কানের কাছে মুখ নিয়ে গিয়ে ডাকতে লাগলো। শুনছেন? ফায়াজ নড়ে চড়ে উঠল। অর্থি সোজা হয়ে দাঁড়িয়ে গেল, বলল, আপনার ব্রেকফাস্ট নিয়ে এসেছি, এবার উঠুন না, বাইরে সবাই আপনাকে খুঁজছে। ঘুমো ঘুমো চোখে চোখ মেলে তাকিয়ে অর্থির মুখটা দেখতে পায় ফায়াজ। অর্থির হাত ধরে টান দিয়ে নিজের গায়ের উপর ফেলে দেয় তাকে। ঘটনায় চমকে যায় অর্থি। উঠে যেতে নিলে ফায়াজ তার হাত চেপে ধরে। অর্থির দিকে চেয়ে থাকে অনিমেষ। অর্থি নিজেকে ছাড়ানোর চেষ্টা চালিয়ে বলতে থাকে, কি করছেন কি? ছাড়ুন আমাকে, দরজা খোলা, যে কেউই চলে আসবে, প্লিজ আসুক না, আমি আমার বউকে দেখছি, পরনারীকে তো নয়। ছাড়ুন আমাকে, মুখ ধুয়ে ব্রেকফাস্ট করে নিন। অর্থির কণ্ঠে নিজেকে ছাড়ানোর আকুল আবেদন। ফায়াজ টুপ করে অর্থির ঠোঁটে একটা চুম্বন দিয়ে উঠে যায়। অর্থি যেন ওখানেই জমে যায়। কি হলো এটা? মানুষটা কি পাগল না অসভ্য? অর্থি তাড়াতাড়ি ওখান থেকে প্রস্থান করে। এই মুহূর্তে ফায়াজের সামনে সে থাকবে না। অর্থি সিঁড়ি দিয়ে নেমেই অথৈর কাছে চলে আসে। অর্থিকে আসতে দেখে অথৈ প্রশ্ন করে, জিজুর ব্রেকফাস্ট নিয়ে এলি? হ্যাঁ। উঠেছে? হুম। চল তো অন্য কোথাও গিয়ে বসি, এখানে ভালো লাগছে না। অর্থি ভ্রুকুচকে বলে, কোথায় যাব? তোর ননদের রুমে, আমি তো ওখানেই ছিলাম কাল। ওকে তো কোথাও দেখছি না। হয়তো রুমেই আছে, তুই চল তো আমার সাথে। অথৈ অর্থির হাত ধরে তাকে নিয়ে আবার উপরে উঠে গেল। ফায়াজের একটা মাত্র বোন, নাম ফারিহা, বর্তমানে ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ছে। অর্থিকে নিয়ে অথৈ ফারিহার রুমে গেল। ওখানে ফারিহা তার কাজিন ও বান্ধবীদের সাথে আড্ডা দিচ্ছিল। অথৈ দরজা নক করে। ফারিহা দরজা খুলে দেখে তার নতুন ভাবি ও তার বোন দাঁড়িয়ে আছে। মিষ্টি হেসে বলে, আরে ভাবি, আসো আসো। দরজা থেকে সরে দাঁড়ায় ফারিহা। অথৈ অর্থিকে নিয়ে ভেতরে ঢুকে। ফারিহার কাজিনরা সবাই জায়গা দেয় ওদের বসার জন্য। অর্থিকে সবাই চারদিক থেকে ঘিরে থাকে, নানান টপিক নিয়ে কথা বলে, আড্ডা জমাতে থাকে। ফারিহা নিজের ভাইয়ের ছোটবেলার সব কাহিনী বলা শুরু করে, যা শুনে অর্থির ভীষণ হাসি পায়। সেই সাথে উপস্থিত সবাই হেসে ওঠে। এরপর তারা ট্রুথ অর ডেয়ার খেলা শুরু করে। অর্থিকে জোর করে খেলায় ঢুকায় তারা। একটা কাচের বোতল নিয়ে সবাই গোল হয়ে বসে। ফারিহা মাঝখানে বোতলটা ঘুরিয়ে দেয়। বোতলটা ঘুরে মুখ করে অথৈর সামনে। অথৈকে প্রশ্ন করা হলো সে কি নিবে। অথৈ বলল ট্রুথ। ব্যাস, প্রশ্ন তাদের রেডি ছিল। একেবারে মুখ্যম প্রশ্ন করে বসে ফারিহা। অথৈর জীবনে বিশেষ কেউ আছে কিনা জানতে চায় তারা। অথৈ চুপচাপ হয়ে থাকে। অর্থির সামনে এখন কিভাবে বলবে যে তার রিলেশন আছে? কেউ জানলে সর্বনাশ হয়ে যাবে। তার ফ্যামিলি কখনো এসব রিলেশন মেনে নেবে না। অথৈ সত্যিটা চেপে গেল, বলল ওর কেউ নেই। এবার বোতল ঘুরে গেল অর্থির দিকে। অর্থি ভয় শেষ। অর্থিকে জিজ্ঞেস করা হলো সে কি নিবে। অর্থি বলল ডেয়ার নিবে। অর্থিকে বলা হলো নাচ করতে। অর্থি যেন আকাশ থেকে পড়ল। সে নতুন বউ, তাকে এখন নাচ করতে হবে? কেউ দেখে ফেললে কি হবে? সবাই জোর করতে লাগলো অর্থিকে। সে বারবার নাম বলেই যাচ্ছে, তাও সবাই তাকে চেপে ধরে আছে। তাকে নাচ করতেই হবে। একটা গান চালিয়ে দিল ফারিহা। অর্থি শাড়ির আঁচলটা কোমরে গুজে নিল। গানের তালে তালে তাল মিলিয়ে নাচতে লাগলো। সবাই অর্থির নাচ দেখে মুগ্ধ হলো। একসময় নাচতে নাচতে অর্থি দরজার সামনে চলে আসে। ঘুরতে নিলেই বিপত্তি ঘটে। ফায়াজ সবে এসেছিল ফারিহার রুমে। দরজা ঠেলে বলতে লাগলো, ফারিহা, আমার ড্রয়ার থেকে টাকা। এইটুকু বলেই চুপ হয়ে যেতে হলো তাকে। দরজা খোলা ছিল, অর্থি বুঝতে পারেনি। ফায়াজ ভেতরে ঢোকার সাথে সাথেই অর্থি ধাক্কা খেয়ে পড়ে যেতে নেয়। অর্থিকে শক্ত করে ধরে ফেলে ফায়াজ। শীতল কোমল দৃষ্টি নিক্ষেপ করে অর্থির চোখে। কাচুমাচু হয়ে ফায়াজের দিকে তাকিয়ে আছে অর্থি। শেষ মুহূর্তে এটা কি হলো? ফায়াজ কোত্থেকে এলো এখানে?
কাজিন মহলরা সবাই মিটমিটিয়ে হাসছে। এই দৃশ্য সিনেমাকেও হার মানাবে। কেউ মোবাইলে ভিডিও করতে লাগলো, আবার কেউ তাদের দুজনের ছবি তুলে নিল। অতঃপর সবার একসাথে হাসির শব্দে নিজেদের ভাবনা থেকে বের হয় দুজন। কাউকে কিছু না বলে অর্থির হাত ধরে তাকে ওখান থেকে নিয়ে যায় ফায়াজ। ফারিহা সহ সবাই আতঙ্কে আছে। ফায়াজ এভাবে অর্থির হাত ধরে নিয়ে গেল কেন? অর্থিকে কি বকবে? দেখে তো মনে হচ্ছে খুব রেগে আছে। রুমে এসে ফায়াজ দরজা বন্ধ করে দিল। অর্থির দিকে ফিরে অর্থি জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে, চোখে ভার ছাপ স্পষ্ট। ফায়াজ কিছু বলার আগেই অর্থি কাঁদো কাঁদো গলায় বলে, ওরা খুব জোর করছিল আমাকে, বিশ্বাস করুন আমার ইচ্ছে ছিল না, প্লিজ বকবেন না। চুপ করে অশ্রুধারা পড়তে লাগলো অর্থির আখিদয় থেকে। ফায়াজ অর্থির কাছে আসলো, আলতো করে অর্থির মুখে 2 হাত ছোঁয়ালো। বৃদ্ধা আঙ্গুলগুলো দিয়ে 2 চোখের পানি মুছে দিল। অর্থি নির্বাক হয়ে ফায়াজের দিকে তাকিয়ে আছে। ফায়াজ বলল, তুমি কাঁদছো কেন? আমি কি তোমায় বকেছি? যদি বকা দেন তাই। আমি তোমাকে এখানে নিয়ে এসেছি অন্য একটা কারণে। কি কারণ? দ্রুত প্রশ্ন করে বসলো অর্থি। ফায়াজ অর্থিকে ছেড়ে আলমারির কাছে গেল। সেখান থেকে একটা শপিং ব্যাগ বের করে অর্থির কাছে আসলো। পরপর চোখের পলক ফেলছে অর্থি, কৌতূহলে চেয়ে আছে শপিং ব্যাগের দিকে। ফায়াজ অর্থির হাতে ব্যাগটা ধরিয়ে দিয়ে বলল, আজ রিসিপশনে এটা পরবে। অর্থি ব্যাগ খুলে দেখে একটা গোল্ডেন কালারের লেহেঙ্গা, সাথে কিছু অর্নামেন্টস। চোখ তুলে ফায়াজের দিকে তাকায় সে। ফায়াজ অর্থির কোমরে গুজে থাকা আঁচলটা নামিয়ে দেয়। অপ্রস্তুত থাকা অর্থি 2 কদম পিছিয়ে যায়। ফায়াজ ভ্রুকুচকে জিজ্ঞেস করে, কি হলো? কিচ্ছু না। অর্থি ব্যাগটা বিছানায় রেখে ফায়াজের সামনে দিয়ে চলে যেতে নেয়। পেছন থেকে অর্থির হাত টেনে ধরে নিজের কাছে নিয়ে আসে ফায়াজ। আতঙ্কিত হয়ে যায় অর্থি, আখি পল্লব বুঝে নেয়। ক্রমশ কাঁপতে থাকে দেহখান। নিজের অর্ধাঙ্গের খুব কাছে সে। ফায়াজ তার ডান হাত দিয়ে অর্থির চোখের উপর পড়ে থাকা অবাধ্য চুলগুলো কানের পেছনেই গুজে দেয়। ফায়াজের স্পর্শে মন কাননে বসন্তের ফুল ফুটতে থাকে অর্থির। চোখ খুলে ফায়াজের চোখে শীতল দৃষ্টি রাখে সে। এই মানুষটাকে সত্যি এত কেয়ারিং? তার স্পর্শ কেন ভালো লাগে? যতটা অসহ্যকর লাগবে ভেবেছিল তার বিন্দু মাত্রই নেই তার মধ্যে। শুরু থেকেই একটা ভুল ধারণা নিয়ে মানুষটাকে চিনেছিল সে, কিন্তু এই মানুষটা সম্পূর্ণ আলাদা। গম্ভীর দাম্ভিকতার মাঝে এই মানুষের সুন্দর একটা মন আছে, খুব সুন্দর একটা মন, যার সংস্পর্শে সে নিজেকে সমর্থন করে দিতে মন চাইবে বারংবার। ফায়াজ অর্থির কানের কাছে মুখ নিয়ে বলল, বিয়ের আগে খুব পালিয়েছিল আমার কাছ থেকে, এখন আর পারবে না। আমার মধ্যে তোমাকে সারা জীবন বন্দি করে রাখবো। ওই হরিণী চোখের ঘুম আমি কেড়ে নিব। রিসেপশনে অনেক লোকজন এসেছে। অর্থির বাড়ির সবাই এসে উপস্থিত হয়েছে ইতিমধ্যেই। অর্থিকে রিসেপশনের জন্য রেডি করা হয়েছে। অর্থির বাড়ির লোকেরা সবাই তাকে দেখতে এসেছে। নিজের প্রিয়জনদের দেখে অর্থি কান্নায় ভেঙে পড়ে। অর্থির বাবা মেয়ের মাথায় হাত বুলিয়ে বলে, কাঁদছিস কেন? আমি এসেছি তো। এভাবে কাঁদলে সবাই কি ভাববে বলতো? তোমাদের ছাড়া আমি কিভাবে থাকবো বাবা? পাগলি মেয়ে, এটাই তো জগতের নিয়ম। মেয়েরা যে বাড়িতে জন্মায় ওই বাড়িতেই তারা সারা জীবন থাকতে পারে না। মেয়েদের জন্মই হয়েছে ত্যাগ করার জন্য, সুন্দর পরিবার গঠন করার জন্য, নিজেদের মধ্যে নতুন প্রাণ জন্ম দেওয়ার জন্য। আমি পারবো না বাবা, খুব কষ্ট হবে আমার। কষ্ট সবারই হয়, কিন্তু আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। দেখবি এরা তোকে এত ভালোবাসা দেবে যে ও বাড়িতে যাওয়ার কথা মুখেও আনতে চাইবি না। ফায়াজ রেডি হয়ে নিচে চলে আসে। অর্থিকেও সবাই ধরে নিয়ে আসে। দুজনকে 2টো রাজকীয় চেয়ারে বসানো হয়। একে একে সবাই এসে অর্থিকে গিফট দিতে থাকে। ফায়াজ সবার সাথে অর্থিকে পরিচয় করে দেয়। ফায়াজকে আজ খুব শাইনিং লাগছে। অর্থি নিজেই তার বরের দিক থেকে চোখ সরাতে পারছে না। নিজের পাশে একটা সুদর্শন পুরুষ থাকলে সব নারীরই একটা অন্যরকম ফিলিংস হয়। সেখানে ফায়াজ তো অর্থির বর, আর চোখে শুধু তাকে দেখে যাচ্ছে। আশ্চর্য হলে ওইটা সত্য যে যার থেকে সে বিয়ের আগে দূরে দূরে থাকতো, আজ নিজে তার এত কাছে বসে আছে, তাকে চোখে হারাচ্ছে। ক্যামেরাম্যানরা দুজনের ছবি নিচ্ছে। বিভিন্ন পোজে দাঁড়াতে বলে একাধিক ছবি তুলেছে তারা। পাশাপাশি দুজনকে মানিয়েছে বলে
কিছু মানুষ বলা বলি করছিল। কিছুক্ষণ পর সবাই একসাথে খেতে বসে। খাওয়া দাওয়া শেষ হলে একে একে সবাই দেখা করে চলে যেতে থাকে। ফায়াজ আর অর্থিকে কাল ও বাড়ি যাওয়ার কথা বলে অর্থির বাবা অথই আর অর্ণবকে নিয়ে সবাই চলে যায়। অর্থির খুব খারাপ লাগে। ফায়াজ অর্থির হাত ধরে ইশারা দিয়ে বলে কান্না না করতে। অনুষ্ঠান শেষ হলে সবাই যেয়ে যার রুমে চলে যায়। অনেক ধকল গেছে সবার উপর। বৈশাখের শুরু, গ্রীষ্মের সকাল, কাঠফাটা রোদে খা খা করছে আশপাশ। শুভ্র মেঘের আনাগোনাও আছে। আজ 1 সপ্তাহ হলো ফায়াজ ও অর্থির বিয়ে হয়েছে। ফায়াজ সকালে নাস্তা করে বেরিয়ে গেছে হসপিটালে। যাওয়ার আগে অর্থির সাথে যা করলো ভাবতেই লজ্জায় নুয়ে পড়ছে অর্থি। সকালের নাস্তা নিয়ে ফায়াজকে দিতে এসেছিল অর্থি। ফায়াজ তখন রেডি হচ্ছিল। অর্থি ফায়াজকে চা এগিয়ে দেয়। ফায়াজ 1 চুমুক চা খেয়ে বলে চিনি হয়নি। অর্থি অবাক হয়, সে নিজেই তো চা করে আনলো, চিনি তো ঠিকই আছে। তখনই ফায়াজ অর্থিকে কাছে টেনে নিয়ে বিছানায় বসে অর্থিকে নিজের কোলে বসায়। অর্থি ছটফট করতে থাকে। কি করছেন? ফায়াজ নিজের 2 হাত অর্থির 2 গালে রেখে অর্থিকে আরও কাছে টেনে তার অধরে অধর ছোঁয়ায়। অর্থির ছটফটানি বন্ধ হয়ে যায়। অর্থি যেন বরফ হয়ে যায়। সে জড়বস্তুর মতো স্থির হয়ে থাকে। খামচে ধরে ফায়াজের শার্ট। অনেকক্ষণ পর অর্থিকে ছেড়ে দেয় ফায়াজ। অর্থি কাঁপছে। ফায়াজের চোখে চোখ রাখতে হেসে ওঠে ফায়াজ, বলে এবার আমি চা খেতে পারবো, চিচির স্বাদ পেয়ে গেছি। অর্থি বড় বড় চোখ করে তাকায় ফায়াজের দিকে। তার মানে ফায়াজ মিথ্যা বলেছে? তার মনে এই পরিকল্পনা ছিল তবে? অর্থি ফায়াজকে ধাক্কা দিয়ে উঠে যায়। দরজার সামনে গিয়ে পেছন ফিরে বলে, আপনি আমার সাথে মিথ্যাচার করলেন তো? আমি এর শোধ ঠিকই তুলব। অর্থি চলে যায়। ফায়াজ নিজে নিজে হাসতে থাকে। চা নাস্তা খেয়ে সবাইকে বলে সে চলে যায়। অর্থি তার শাশুড়ির সাথে বসে নাস্তা করছিল। তার শাশুড়ি কেমন যেন ঠিক মতো তার সাথে কথা বলে না। খাওয়া শেষে যখন অর্থি সব গুছিয়ে রাখতে যায় তখন তার শাশুড়ি তাকে বাধা দেয়, বলে তোমাকে কিছু করতে হবে না, বাড়িতে কাজ করার মতো লোক আছে। অর্থি নত মুখে বলে, এই সামান্য কাজটুকু আমি করতে পারবো মা। ফায়াজের মা অর্থির কথায় বেশ রেগে ওঠেন। উনি ধামকে সুরে বলেন, আমার কথা কি তোমার কানে যায়নি? যাও নিজের রুমে যাও। এখন কাজ করতে চাইছো, পরে তো ঠিকই বলবে তোমার শাশুড়ি বিয়ে না হতেই তোমাকে কাজে লাগিয়ে দিয়েছে। অর্থি তার ধমকে খানিকটা কেঁপে ওঠে। ভয়ে ছোট করে বলে, এসব কি বলছেন মা? আমি এসব কেন বলবো? আবার আমার মুখের ওপর কথা বলছো তুমি? যাও বলছি। অর্থির খুব খারাপ লাগে। একটা সামান্য বিষয় নিয়ে কেউ এত রিয়েক্ট করে। অর্থির চোখের কারণে সে জল চলে এলো। নিজের রুমে চলে আসে সে। এসে কিছুক্ষণ থম মেরে বিছানায় বসে রইল। চোখের জলটুকু মুছে নিল। মোবাইলটা হাতে নিয়ে বাবার কাছে কল দিল সে। 2 বার রিং হতেই তার বাবা রিসিভ করে ফোন। উপাস থেকে তার বাবা বলে, কেমন আছিস অর্থি? চাপা কষ্টটা প্রকাশ না করে জবাবে অর্থি বলে, আলহামদুলিল্লাহ বাবা, ভালো আছি। তুমি কেমন আছো? আমিও আলহামদুলিল্লাহ। তো কি করছিস? জামাই কোথায়? উনি হসপিটালে গিয়েছেন। ও বাড়িতে সব ঠিকঠাক? হ্যাঁ বাবা, সব ঠিক আছে। তোর শাশুড়ি কেমন রে? মহিলাকে আমার কেমন যেন গম্ভীর লেগেছিল বউ ভাতের দিন। তোর সাথে ভালো ব্যবহার করে তো? অর্থি কিছুক্ষণের জন্য চুপ হয়ে যায়। একটু আগে যা ঘটলো সেসব কিছুতেই বাবার বাড়িতে বলা যাবে না। অর্থির বাবা আবারও জিজ্ঞেস করলেন, কিরে কিছু বল। হ্যাঁ বাবা, সব ঠিকঠাক আছে। উনি অনেক ভালো। মানিয়ে চলিস মা, এখন থেকে ওটাই তুই নিজের বাড়ি। মা কেমন আছে বাবা? আর বাড়ির সবাই? বাবার কথা খুব মনে পড়ছে। সবাই খুব ভালো আছে, চিন্তা করিস না। যখন তোর ইচ্ছা হবে জামাইকে নিয়ে চলে আসবি। ঠিক আছে বাবা, রাখছি, আমাকে আবার কাজে যেতে হবে। আচ্ছা, আল্লাহ হাফেজ। অর্থি কলটা কেটে দেয়। একটা দীর্ঘশ্বাস ছেড়ে নিজের রুম গোছানোর কাজে লেগে পড়ে। দুপুর গড়িয়ে বিকাল হলো। অর্থি এখন ঘুমোচ্ছে। দুপুরের খাবার খেয়ে বিছানায় শুতেই ঘুম চলে এলো তার। দুপুরের খাবার অর্থি নিজের শ্বশুর শাশুড়ির সাথে খেয়েছে। অর্থির শ্বশুর তার সাথে বেশ ভালোভাবেই কথা বলেছেন। অর্থিকে মা বলে ডেকেছে। এই বিষয়টা অর্থির খুব ভালো লাগলো। অর্থির শাশুড়ি তাকে কিছু বলার সুযোগ পায়নি, তার কারণ অর্থির শ্বশুর উপস্থিত ছিল। এখন বেঘরে ঘুমোচ্ছে সে। ফায়াজ হসপিটাল থেকে ফিরেছে মাত্রই।
রুমে এসে দেখে অর্থি ঘুমিয়ে আচ্ছন্ন। ফায়াজ নিজের পায়ের জুতো জোড়া খুলে ওগুলো বক্সে রেখে দিল। হাতের ঘড়িটাও স্টেথোস্কোপটাও রাখলো ওয়ার্ড্রোপের উপরে। ডাক্তারের অ্যাপ্রন খুলে বারান্দায় দিয়ে আসলো। তারপর জামা কাপড় নিয়ে আগে ওয়াশরুমে ঢুকলো। হসপিটাল থেকে আসায় আর অর্থের কাছে যায়নি। আগে ফ্রেশ হবে, তারপর নিজের প্রিয়তমার কাছে যাবে। ফ্রেশ হয়ে আসার পর টাওয়াল নিয়ে বারান্দায় চলে যায় ফায়াজ। বারান্দার দড়ির মধ্যে টাওয়ালটা শুকাতে দিয়ে চলে আসে রুমে। ওয়ার্ড্রোব থেকে ঘড়িটা নিয়ে হাতে পরে নিল। তারপর এগিয়ে এসে বসলো অর্থির পাশে। ঘুমন্ত অবস্থায় স্নিগ্ধ মায়াবী লাগছে অর্থিকে। ফায়াজের শুধু তাকে থাকতে ইচ্ছে করছে। পরনের শাড়িটা কেমন যেন পেঁচিয়ে রয়েছে গায়ে। শাড়ির অবস্থা দেখে ফায়াজ এক গাল হাসলো। এই মেয়ে ঘুমালে কোনো খেয়াল থাকে না। ফায়াজ অর্থির আরো কাছে গিয়ে বসলো। স্নিগ্ধ কোমল গালে হাত ছোঁয়ালো। তারপর সেই হাত মাথায় নিয়ে চুলের বিলি কেটে দিতে লাগলো। অনেকক্ষণ ধরে অর্থির মুখশ্রীর দিকে তাকিয়ে অর্থির চুলে বিলি কাটলো ফায়াজ। নড়েচড়ে উঠে অর্থি ডান পাশ থেকে বাম পাশে কাত হলো। ফায়াজ তার আগেই নিজের হাত সরে নিল। অর্থির কাছ থেকে উঠে হেঁটে রুম থেকে বেরিয়ে গেল। ড্রয়িং রুমের সোফায় বসে নিজের ফোন স্ক্রল করছে ফায়াজ। একজন সার্ভেন্ট এসে তাকে কফি দিয়ে গেল। কফিতে চুমুক দিতে দিতে ফোনে নিজের প্রয়োজনীয় কাজ করছে সে। এসি চলছে, তাও গরম যেন কমছেই না। শরীর ঘামছে খুব। ফায়াজকে একা ড্রয়িং রুমে বসে থাকতে দেখে ফারিহা এগিয়ে এলো। ফায়াজের পাশে বসে পড়ল সে। ফায়াজ ফোন থেকে চোখ সরিয়ে ফারিহার দিকে তাকালো একবার। আবারও ফোনে মনোযোগ দিয়ে ফারিহাকে জিজ্ঞেস করলো, নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।